আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগত। আজ আমি তোমাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহ আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়ের মুদ্রা ও ব্যাংক, এই অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহ আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে: 1. ঋণ নিয়ন্ত্রণ ব্যাখ্যা করতে পারবে। 2. ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারসমূহ ব্যাখ্যা করতে পারবে এবং 3. পরিমাণগত ও গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে তুলনা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারসমূহ কি এবং এগুলো কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে। মুদ্রা বাজার ও মুদ্রানীতির একমাত্র নিয়ন্ত্রক হলো কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কল্যাণ সাধনের জন্য একটি শক্তিশালী মুদ্রা বাজার সৃষ্টির লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দান নীতির পরিমাণগত ও গুণগত পরিবর্তন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। দেশের মোট ঋণের পরিমাণ নির্ভর করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দান নীতির উপর। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে এবং মুদ্রানীতি প্রণয়ন করে থাকে এবং মুদ্রা বাজারের অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তাই বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য তার যে হাতিয়ারগুলো রয়েছে সেই হাতিয়ারগুলো ব্যবহারের মাধ্যমে সমগ্র দেশের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের এই ঋণ নিয়ন্ত্রণের দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে পরিমাণগত আর একটি হচ্ছে গুণগত। এই পরিমাণগত এবং গুণগত পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দান নীতির উপরে প্রভাব বিস্তার করে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। অভ্যন্তরীণ দামি স্তরের স্থিতিশীলতা, বৈদেশিক বিনিময় হারের স্থিতিশীলতা রক্ষা, বাণিজ্য চক্র প্রতিরোধ, পুনর্নিয়োগ ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। দুইটি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তার একটি হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথড, কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথড পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এবং কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথড গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তাহলে পরিমাণগত ও গুণগত এই দুই পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা বিস্তারিত তা জানব। কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের তিনটি হাতিয়ার রয়েছে। প্রথমত যে হাতিয়ার রয়েছে তা হচ্ছে ব্যাংক হার পরিবর্তন। এই ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তার ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায়, ফলে মুদ্রাস্ফীতির সময়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, ঋণের পরিমাণ কমিয়ে থাকে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আবার মুদ্রা সংকোচনের সময় ব্যাংক হার হ্রাস করে ঋণের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে মুদ্রা সংকোচনকে নিয়ন্ত্রণ করা হয়। খোলা বাজারে কাজ কারবার করার মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা এগুলো বিস্তারিত সামনে জানব। এবং তৃতীয় সেটি হচ্ছে নগদ জমার অনুপাতের পরিবর্তন। এই তিনটি হাতিয়ারের মাধ্যমে ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজারে কাজ কারবার এবং
নগদ জমার অনুপাতের পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তো পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি, প্রথম সেটি হচ্ছে ব্যাংক হার পরিবর্তন, দ্বিতীয়টি হচ্ছে খোলা বাজার নীতি, এবং তৃতীয় যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি তা হচ্ছে রিজার্ভ হার পরিবর্তন। ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। বিনিময় বিল পুনর্বাট্টা করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে কেন্দ্রীয় ব্যাংকে সুদ প্রদান করে তাকে ব্যাংক হার বা ব্যাংক রেট বলে। এই ব্যাংক রেট পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রাস্ফীতির সময় ব্যাংক হার বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ কমানো হয়। অর্থাৎ যখন ব্যাংক হার বৃদ্ধি করা হয় তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ হ্রাস পায়, কারণ তখন বাণিজ্যিক ব্যাংকেরও সুদের হার বৃদ্ধি করতে বাধ্য হয়। ফলে সুদের হার বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায়। তাহলে মুদ্রাস্ফীতির সময় ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকেরও সুদের হার বৃদ্ধি করতে হয়। ফলে সুদের হার বৃদ্ধি পেলে ঋণের পরিমাণ হ্রাস পায়। অনুরূপভাবে মুদ্রা সংকোচনের সময় বা মন্দাকালে ব্যাংক হার হ্রাস করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ বাড়ানো তথা বিনিয়োগ বৃদ্ধি করা হয়। অর্থাৎ মুদ্রা সংকোচনের সময় ব্যাংক হার হ্রাস করলে বাণিজ্যিক ব্যাংকেরও সুদের হার হ্রাস করে থাকে। ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে মুদ্রা সংকোচনের সময় এই ব্যাংক হার হ্রাসের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে তা হচ্ছে খোলা বাজার নীতি। যে নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করে তাকে খোলা বাজার নীতি বলা হয়। অর্থাৎ খোলা বাজারে সরকারি ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে এবং সরকারি ঋণপত্র ক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রাস্ফীতির সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সরকারি ঋণপত্র বিক্রয় করে। ফলে ঋণ প্রদান ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের হ্রাস পায়। অনুরূপভাবে অর্থনৈতিক মন্দার সময় কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র ক্রয় করে নগদ তহবিল সরবরাহের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, যে খোলা বাজার নীতি অনুসরণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতির সময় সরকারি ঋণপত্র বিক্রি করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা হ্রাস করে, এবং অর্থনৈতিক মন্দার সময় বা মুদ্রা সংকোচনের সময় ঋণপত্র ক্রয়ের মাধ্যমে নগদ তহবিল সরবরাহের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এবং তৃতীয় যে পদ্ধতি তা হচ্ছে রিজার্ভ হার পরিবর্তন। কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাকে নগদ জমার হার বলে। অর্থাৎ রিজার্ভ হার হচ্ছে এমন একটি হার যা প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে এই অর্থ জমা রাখতে হয় একটি নির্দিষ্ট হারে। এটাকে রিজার্ভ হার বলা হয়। তো কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভ হারের পরিবর্তনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস বৃদ্ধি করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ কমাতে চাইলে রিজার্ভের হার বাড়ায়, আর ঋণের পরিমাণ বাড়াতে চাইলে রিজার্ভ হার কমায়। যেমন ধরা হোক যে যদি ১,০০০ টাকা কারো আমানত থাকে এবং সে এই আমানতের শতকরা ৭০ ভাগ রিজার্ভ হিসেবে রাখতে হয়, তাহলে সেই ব্যাংকের বাকি ৩০% ঋণের জন্য উপযুক্ত হয়। অর্থাৎ
1000 টাকায় 70% যদি রিজার্ভ হিসেবে রাখতে হয়, তাহলে তার ঋণ প্রদান ক্ষমতা হচ্ছে 300 টাকা। অর্থাৎ 1000 টাকার 70% হলে 700 টাকা রিজার্ভ হিসেবে রাখতে হয় এবং 300 টাকা ঋণ প্রদান করতে হয়। অনুরূপভাবে যদি এরকম হয় 10,000 টাকায় 20% রিজার্ভ হিসেবে রাখতে হয়, অর্থাৎ 10,000 টাকার 2,000 টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ হিসেবে রাখতে হবে এবং বাকি 8,000 টাকা ঋণ প্রদান করতে সক্ষম। তো এভাবে কেন্দ্রীয় ব্যাংক যে রিজার্ভের যে হার, এই রিজার্ভের হার পরিবর্তনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস বৃদ্ধি করতে সক্ষম হয়। রিজার্ভের হার বাড়ানো হলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায়, আবার রিজার্ভের হার কমানো হলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি পায়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক এই তিনটি পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস বৃদ্ধি করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বিষয়টি বুঝেছ। তাহলে আমাদের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি, একটি হচ্ছে ব্যাংক হার পরিবর্তন, ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা হ্রাস পায়, ব্যাংক হার হ্রাস করলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি পায়। খোলা বাজার নীতিতে খোলা বাজারে সরকারি ঋণপত্র কেন্দ্রীয় ব্যাংক বিক্রয় করলে ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায় এবং সরকারি ঋণপত্র ক্রয় করলে ঋণ প্রদানের ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের বৃদ্ধি পায় এবং রিজার্ভের হার পরিবর্তনের মাধ্যমে, রিজার্ভ হার বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস করে এবং রিজার্ভের হার হ্রাস করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের হার বৃদ্ধি করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের এই তিনটি পদ্ধতিকে প্রত্যক্ষ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। অর্থাৎ পরিমাণগত এই ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলোকে প্রত্যক্ষ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয়। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এখন আমরা আলোচনা করব। যেসব পদ্ধতির দ্বারা কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির বিশেষ বিশেষ ক্ষেত্রে এবং বিশেষ উদ্দেশ্যে ঋণ নিয়ন্ত্রণ করে তাদেরকে গুণগত বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক গুণগত ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমেও বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস বৃদ্ধি করে ঋণকে নিয়ন্ত্রণ করে থাকে। প্রথম যেই গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি তা হচ্ছে ঋণের রেশনিং এবং দ্বিতীয়টি হচ্ছে ভোগকারী ঋণ নিয়ন্ত্রণ এবং বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন এবং নৈতিক প্ররোচনা, প্রত্যক্ষ আদেশ এবং নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ, এইগুলোর মাধ্যমে গুণগত ঋণ নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। নির্দিষ্ট নীতির ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ স্থির করে দেয়। এই নীতিমালায় কি পরিমাণ ঋণ প্রদান করা হবে, কোনো পরিমাণগত ঋণের বৈষম্য সৃষ্টির প্রয়োজন আছে কিনা, জামানতের বিপরীতে কি পরিমাণ ঋণ পাবে তা নির্ধারণের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ঋণের ক্ষেত্রে ঋণ বেছে বেছে, অর্থাৎ কি পরিমাণ দিবে, কোন উদ্দেশ্যে ঋণ দিবে, কি পরিমাণ জামানত রাখবে, এগুলোর নির্ধারণের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। এটাকে ঋণের রেশনিং বলা হয়। দ্বিতীয় সেটি হচ্ছে ভোগকারী ঋণ নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, দামি স্তরের স্থিতিশীলতা রক্ষা করা, অর্থবাজার এবং মূলধন বাজারের যে ভারসাম্য রক্ষা করা এবং স্থিতিশীলতা রক্ষা করা একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এই ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে ভোগকারীর একটি ঋণ রয়েছে, যে স্থায়ী
ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে কিস্তির সংখ্যা বৃদ্ধি করা হলে দাম পরিশোধের সময় বেশি প্রদান করলে ঋণের চাহিদা বাড়ে। অর্থাৎ ভোগ্যপণ্যের ক্ষেত্রে কিস্তির সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে ঋণের চাহিদা বৃদ্ধি পায়। আবার কিস্তির সংখ্যা যদি কমানো হয় এবং দাম পরিশোধের সময় যদি কমানো হয় তাহলে ঋণের চাহিদা হ্রাস পায়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক ভোগ্য ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। আরেকটি হচ্ছে বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন। যে বন্ধকি বা জামানত হার বেশি হলে নগদ প্রদেয় ঋণ কম হয়। অর্থাৎ জামানত যদি বেশি রাখতে হয় তাহলে ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায় এবং জামানত যদি কম পরিমাণ রাখতে হয় তাহলে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। তো এমনিভাবে কেন্দ্রীয় ব্যাংক যে জামানতের বিপরীতে যে ঋণ প্রদান করা হয় সেই জামানতের নগদাংশ যদি বৃদ্ধি করে তাহলে ঋণ প্রদান হ্রাস পায়। যেমন একটি উদাহরণ হিসেবে বলা যায় 10,000 টাকার সম্পদ জামানত রাখলে নগদাংশ হিসেবে যদি 70% এই নগদাংশ রাখতে হয় তাহলে ঋণ পাবে 3,000 টাকা। অর্থাৎ জামানত বৃদ্ধি করলে ঋণ পাওয়ার ক্ষমতা কমে যায়, অর্থাৎ ঋণ প্রদান কমে যায়। আবার যদি জামানতের হার যদি কমানো হয়, অর্থাৎ জামানতের হার যদি বাড়ানো হয়, যে বাড়ালে পরে জামানতের হার বাড়ালে ঋণ প্রদান ক্ষমতা কমে, জামানতের হার কমানো হলে ঋণ প্রদান করার ক্ষমতা বাড়ে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক নগদাংশ বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তনের মাধ্যমে ঋণ প্রদানের যে ক্ষমতা তা হ্রাস বৃদ্ধি করতে সক্ষম হয়। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো ঋণ নিতে হলে কোনো সম্পদ বন্ধকি রাখতে হয়। তাহলে এই বন্ধকির ক্ষেত্রে নগদাংশ বাড়ালে এই ঋণ প্রদান ক্ষমতা হ্রাস পায় এবং নগদাংশ হার যদি কমানো হয় তাহলে ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি পায় বা ঋণ পাওয়ার ক্ষেত্রে সহজ হয়। এভাবে বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তনের মাধ্যমেও গুণগত ঋণ নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। আরেকটি হচ্ছে নৈতিক প্ররোচনা। অনুরোধের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। কেন্দ্রীয় ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকের মুরব্বি বা নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকে অনুরোধের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। দেশের অর্থনীতির কথা চিন্তা করে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য, আর্থিক বাজারে ভারসাম্য রক্ষার জন্য নৈতিক প্ররোচনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। আরেকটি হচ্ছে প্রত্যক্ষ আদেশ। আদেশের মাধ্যমে, আদেশ প্রদানের মাধ্যমে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেও ঋণ নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। এবং সর্বশেষ সেটি হচ্ছে নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ প্রয়োজনীয় খাত চিহ্নিত করে উৎপাদনশীল খাতে ঋণ দান এবং অনুৎপাদনশীল খাতে ঋণ বন্ধ করে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। যে উৎপাদনশীল খাতে ঋণ দান করলে অর্থনীতি সচল হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, বিনিয়োগ বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়, ফলে তা অর্থনীতির জন্য কল্যাণকর। তেমনিভাবে অনুৎপাদনশীল যে সমস্ত ঋণ রয়েছে তা অর্থনীতির ক্ষেত্রে অত বেশি কার্যকর নয়, ফলে অনুৎপাদনশীল খাতে ঋণ বন্ধের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ করে গুণগত ঋণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে গুণগত ঋণ নিয়ন্ত্রণ এবং পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ এই বিষয়গুলো আমরা জানলাম। এই বিষয়গুলোর মাধ্যমে এভাবে কেন্দ্রীয় ব্যাংক গুণগত ঋণ নিয়ন্ত্রণ এবং পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং এভাবে দেশের অর্থনৈতিক কল্যাণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা
দামের স্থিতিশীলতা, মুদ্রা বাজারের ভারসাম্য রক্ষা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ইত্যাদি উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক এই ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। গুণগত ঋণ নিয়ন্ত্রণ এবং পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে এভাবে অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে পরিমাণগত ও গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে তুলনা আলোচনা করব। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণদাতার উপর প্রভাব বিস্তার করে। অপরপক্ষে গুণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণ গ্রহীতার উপর প্রভাব বিস্তার করে। 2. এ পদ্ধতির দ্বারা অর্থাৎ পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির দ্বারা সামগ্রিক ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। অপরপক্ষে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি দ্বারা সামগ্রিক ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায় না। 3. পরিমাণগত ঋণ পদ্ধতির দ্বারা বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হলে ঋণ নিয়ন্ত্রণ করা যায় না। অপরপক্ষে গুণগত পদ্ধতির দ্বারা বিশেষ ক্ষেত্রে ঋণের পরিচালনা বা নিয়ন্ত্রণ করা যায়। 4. পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে বিনিয়োগের পরিমাণ কমে যায়। অপরপক্ষে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে বিনিয়োগের পরিমাণ কমে যায় না, বরং ক্ষেত্র বিশেষে ভোগ কমতে পারে। 5. পরিমাণগত ঋণ পদ্ধতিতে ঝুঁকি আছে, মুদ্রাস্ফীতি রোধ করতে গিয়ে দেশে মন্দা চলে আসতে পারে। অপরপক্ষে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে মুদ্রাস্ফীতি আংশিক নিয়ন্ত্রণ সম্ভব। গুণগত ঋণ পদ্ধতির সাহায্যে কেন্দ্রীয় ব্যাংকের হাত শক্তিশালী হয়, সম্পদের উপযুক্ত ব্যবহার, অনুৎপাদনশীল ক্ষেত্র হতে উৎপাদনশীল ক্ষেত্রে সম্পদ স্থানান্তর এবং উন্নয়নের প্রয়োজনে অনুন্নত দেশে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির বিশেষ প্রয়োজন রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পরিমাণগত ও গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে তুলনা আলোচনা করলাম। উভয় পদ্ধতি অর্থাৎ পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনার মাধ্যমে আমরা এ কথায় উপনীত হতে পারি যে উভয় পদ্ধতি পরস্পরের প্রতিযোগী নয়, বরং পরিপূরক। দুটি পদ্ধতির সমন্বয়েই ঋণ নিয়ন্ত্রণ কার্য সঠিকভাবে সম্পাদিত হয়। তবে সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের উপর পদ্ধতি দুটির তুলনামূলক কার্যকারিতা নির্ভরশীল। তাহলে বিষয়টি নিশ্চয় বুঝেছ। তাহলে আজকে তোমাদেরকে একটি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে নিম্নের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। এ ব্যাংক যার এবং বি আরেকটি ব্যাংক আরেক ধরনের। এ ব্যাংকের যে বৈশিষ্ট্য বা কার্যাবলী তা হচ্ছে আমানত গ্রহণ, 2 অর্থ স্থানান্তর, 3 হচ্ছে মূলধন গঠন এবং বি ব্যাংকের কার্যাবলী হচ্ছে নোট প্রচলন, সরকারের ব্যাংক, ঋণ নিয়ন্ত্রণ। প্রশ্ন হচ্ছে অর্থের যোগান কাকে বলে? ক। খ হচ্ছে ব্যাংক হার বলতে কি বোঝায়? গ। বি ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? উদ্দীপকে উক্ত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণের 3টি হাতিয়ার ব্যাখ্যা করবে, অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণের 3টি হাতিয়ার ব্যাখ্যা করবে। ঘ। উদ্দীপকের চিহ্নিত ব্যাংক দুটি এক নয় ব্যাখ্যা করো, অর্থাৎ দুইটি ব্যাংকের মধ্যে দুই ধরনের যে ব্যাংক এখানে দেখা যাচ্ছে, এই দুইটি ব্যাংকের মধ্যে যে পার্থক্য বা কার্যাবলীর মধ্যে যে বিভিন্নতা এটা ব্যাখ্যা করবে। তাহলে ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।